ঘর হোক বা কিচেন, দুটোকেই যদি আমরা কিছু নতুন নতুন জিনিস দিয়ে একটুখানি সাজিয়ে নিই, দেখবেন কতটাই না দেখতে নতুন লাগছে আর তার সাথে সুন্দরও। আজকে আমি খুবই কম খরচে ঘর আর কিচেন দুটোরই মেকওভার করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো দুপুরের দিকেই না এই পার্সেলটা এসছিল। তো পার্সেলটা হচ্ছে মিশো থেকে এসছে। তো আমি না ঘরের জন্য দুটো বেডশিট অর্ডার করেছিলাম। তো মিশো থেকেই এই বেডশিট দুটো অর্ডার করেছি। তো অ্যাকচুয়ালি এই দুটো বেডশিট কিন্তু আলাদা আলাদা অর্ডার করিনি, এই দুটো বেডশিট কিন্তু কম্বোতে ছিল। তো আমি সেরকমভাবে কোনো ডিজাইন পছন্দ করিনি, জাস্ট কালার দুটো দেখলাম যে একটু ডিপ কালার, যেহেতু আমার রুমের জন্য বা অন্য কোনো রুমের জন্য মানে ডিপ কালার খুবই দরকার, যেহেতু বাবুরা থাকে তো ওরা সবসময় নোংরা করে দেয়। তো সেই জন্য চেষ্টা করেছি যে ডিপ কালারই কেনার, তাতে করে একটু বেশি মানে কম নোংরা হবে আর বেশি বেশি আর কি খারাপও হবে না। তো সেই কারণেই এই একটা ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার বেছে নিয়েছিলাম। তো প্রিন্টটা তখন অতটা অনলাইনে বোঝা যাচ্ছিল না, আনার পর প্রিন্টটা দেখতে এত সুন্দর লাগছে, বিছিয়ে যখন মানে রুমে যখন বিছিয়েছি দেখতে এত সুন্দর লাগছে ফ্লাওয়ারগুলো। তো এই ব্লুটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, যেহেতু ফ্লাওয়ারগুলো একটু বড় বড় আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর তার সাথে দুটো পিলো কাভার, তো পিলো কাভারগুলোও খুব ভালো। আর তার সাথে যখন মানে এই বেডশিটটা আমি বিছিয়েছি রুমেতে, তো রুমটা খুবই ব্রাইট লাগছিল আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। তো আমি যেটা বললাম যে বেডশিট দুটো কিন্তু আমি কম্বোতে কিনেছি, তাই একটা বেডশিটের দাম কত পড়েছে সেটা আমি বলতে পারবো না, যেহেতু দুটো একসাথে কিনেছি। আর যদি আলাদা আলাদা কিনতাম তাহলে বলতে পারতাম যে আলাদা আলাদা এক একটা বেডশিটের দাম কত। তো দুটো বেডশিটের দাম আমার পড়েছে 460 টাকা। আর এই দুটো বেডশিট কিন্তু আলাদা আলাদাও মিশোতে পাওয়া যায়। তো আমার যেহেতু দুটো একসাথে একই দিনে দরকার ছিল, তো সেই হিসাবে আমি কম্বোটা অর্ডার করে ফেলেছিলাম। আচ্ছা, এরপর এই ব্ল্যাক কালারের বেডশিটটাও রুমে এত সুন্দর লাগছিল, মানে মিশোতে যখন আমি দেখেছি তখন কিন্তু এতটা ব্রাইট লাগছিল না, মানে যে ছবিটা দেওয়া ছিল, কিন্তু আনার পর যখন আমি বিছিয়েছি রুমটা এত ব্রাইট লাগছে, মানে ডিপ কালার হওয়া সত্ত্বেও রুমটা খুব ব্রাইট লাগছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আচ্ছা, এরপর আমি একটুখানি সন্ধ্যের চা খেয়ে নিচ্ছি। তো চা আর বিস্কুট খাবো, তারপরে আমি একটু কিচেনের মেকওভারটা করব। তো চা খেয়ে এখানটা না ফাঁকা করে দিয়েছি, মানে আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ওভেনটার পাশে এরকম যে মানে কাউন্টার টপের যে জায়গাটা, এই জায়গাটায় আমি সব কিছু সাজিয়ে অনেক কিছু রাখি। তো সেইগুলো আপাতত আমি সব কিছু ফাঁকা করে ফেলেছি। তো এখানটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি একটা একটা করে সব জিনিসগুলো সাজিয়ে নেব। আচ্ছা, কাউন্টার টপের একদম কর্নারের দিকে এই ছোট্ট শেলফটা আমি রেখে দিচ্ছি। এই শেলফটা খুবই ছোট্ট, আর তার মধ্যে আমি সব চা খাবার জিনিসগুলো আমি এখানে রাখবো। তো এখানে আমার যে দুধের টিনটা সেটা খালি হয়ে গেছিলো, তো সেটাই এখন রিফিল করে নিচ্ছি। তো যতটা দুধ ছিল সেটাই এখন আমি ঢেলে দিলাম। তো আমি চেষ্টা করি এটার মধ্যেই রাখার, তো এতে করে একটুও কিন্তু মানে আমার দলা পাকিয়ে যায় না দুধগুলো। তো সেই কারণে এই টিনটাতে রাখি। আর যেটা আমার টি সুগার কফির কন্টেনার আছে তাতে কিন্তু সুগার আর টিটা রেখে দিই। কফিটা সেরকমভাবে খাওয়া হয় না, তো সেই কারণে কফিটা আর রাখি না কফির কন্টেনারে। আচ্ছা, সুগারের ছিল না তাই জন্য এখানে ঢেলে দিলাম, আর টিয়ের জায়গায় আছে তাই জন্য আর ঢালতে হয়নি। আচ্ছা, তো এখানে আমি পরপর ওপরের যে শেলফটা সেটাতে কিন্তু সুগার আর টিটা রেখে দিচ্ছি, আর তার সাথে একটু সুন্দর দেখানোর জন্য এই আর্টিফিশিয়াল পটটা রাখছি। আচ্ছা, এরপর যে নিচের শেলফটা এখানে আমি রাখছি দুটো কফি মাগ। এই দুটো কফি মাগ মানে সেম কালারের আর আমার খুব পছন্দেরও। আর তার সাথে রেখে দিলাম এই দুধের টিনটা। তো এই র্যাকটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সাজানো। তো এর পাশেই আমি রাখবো এই হচ্ছে এই হোয়াইট কালারের ট্রেটা। তো এই রাউন্ড ট্রেটা অনেক কিছুই রাখা যায় এর মধ্যে। তো এর আগে আমি রাখতাম সস, তারপর তেলের বয়াম, এইগুলো।
তো আজ আমি এই সুন্দর সুন্দর জারগুলো রাখবো। সুন্দর এই কারণেই বলছি, তো এই জারগুলো কিন্তু সসের, জ্যামের, মধুর এইগুলোর জার। তো সেটাকে একটু নতুন লুক দিয়েছি। তো জারের যে ঢাকনাটা সেটা আমি ওয়াল স্টিকার দিয়ে মানে পুরোটা কাভার করে দিয়েছি। আর যে জ্যামের যে বয়াম বা যে কোনো হানির বয়াম যেটা ছিল, যেটা প্রিন্ট করা ছিল, সেই কাগজটা কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এরকম পুরোপুরিভাবে ক্লিয়ার করে নিয়েছি। তো এখানে সবকটার জারের লিডটাই আমি এরকমভাবে কভার করে দিয়েছি। আর প্রত্যেকটা জারের মানে গায়ে যেই ব্র্যান্ডের যে নামগুলো লেখা থাকে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। চাইলে আপনারাও এটা করতে পারেন। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই জ্যাম, হানি, সস এগুলোর কিন্তু এরকম কন্টেনার আসে। আচ্ছা, এখানে আমি একটুখানি সুন্দর দেখানোর জন্য একটা কিন্তু আর্টিফিশিয়াল পট রেখে দিয়েছি। আচ্ছা, এইটা হলো আমার যে ডিশওয়াশ করি যে বারটা, ভিম বার, সেটারই বক্স। তো সেই বক্সটারও সাইডটাতে কিন্তু আমি ওয়াল স্টিকার দিয়ে ভালো করে কভার করে নিয়েছি। আর এর মধ্যে যে আমার 4টে এরকম ছোট ছোট এরকম জার আছে, সেই জারগুলো রেখে দিয়েছি। এগুলো আমি হাতের কাছে রাখি। একটাতে গোলমরিচের গুঁড়ো, একটাতে মানে গরম মশলার গুঁড়ো, এইগুলো আছে। তো হাতের কাছে লাগে বলে ছোট ছোট জিনিস সামনেই রেখে দিয়েছি। আচ্ছা, এটা আমি মেলা থেকে কিনেছিলাম এই নুনের জারটা। তো সেটাও এখানে রেখে দিলাম। আর রাখছি হচ্ছে এই মানে রিয়েল প্লান্ট একটা, তো এটাও এখানে রেখে দিয়েছি। আর কিছুদিন পরে আমি বুঝতে পেরেছি যে এখানে এটা আর কি রিয়েল প্লান্টটা আগুনের ধারে রাখা যাবে না। তো সব পাতাগুলো কেমন জানি অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাচ্ছিলো, তাই জন্য সরিয়ে ফেলেছিলাম পরে। তো 2 দিন মতো রেখেছিলাম। আর এরপরেই আমি পেছনের দিকটায় রেখে দিয়েছি আমার তেলের যে কাঁচের যে বয়ামটা, সেটা। তো এখানে এক ঝলক দেখিয়ে দিই, টিয়ের ওপরে কিন্তু আমার টাইলসে একটা টি পট রাখা আছে, যেটার জন্য আমার এই কর্নারটা দেখতেও খুব ভালো লাগে। আর ঠিক ম্যাচিং করে আমার কফি মাগগুলো। আর তার সাথেই তার পাশেই এখানে এইগুলো রাখা আছে, যে জারগুলো আমি বাড়িতেই আর কি এরকম নিউ লুক দিয়েছি সেটা। আর এই সাইডে তো আমার যে গ্যাস ওভেন, সেটা। আচ্ছা, ঠিক এইটার এক পাশে আমি এখানটায় এই জিনিসটা রাখি, এই যে মশলার যে কন্টেনারটা, এটা রাখি। এটা যেন হাতের কাছে না থাকলে আমার মনে হয় রান্না করতে অনেক অসুবিধা হয়। মানে আমি যদি হাইড্রোলিকে বা অন্য জায়গায় যদি রেখে দিই বাস্কেটে, তাহলে আমার নিতে অনেকটা অসুবিধা হয়। তাই জন্য এই স্পুন হোল্ডার আর এই যে পাশে আমার মশলার যে বাক্সটা, পাশাপাশি সামনেই রেখে দিয়েছি। তো এখন এই কন্টেনারগুলো আমি ফিল করে নেব। তো এখানে নুনের কন্টেনারটাতেও নুন নেই, তেল নেই, এই সব কিছুই নেই। তো এখন পরপর আমি সব কিছু ফিল করে নিচ্ছি। তো প্রথমে এইটা যেটা আর কি রাখছি, সেটা হচ্ছে কালো জিরে। তো ছোট্ট যে বয়ামটা ছিল, সেটার মধ্যে এখন আমি কালো জিরেটা রাখছি। তারপরের আরেকটা বয়াম নিয়ে এখানে আমি রাখবো হচ্ছে কাঁচা লঙ্কা, যেটার মুখগুলো আমি ফেলে দিয়েছি। আর এই বাকি কাঁচা লঙ্কাটা জাস্ট রেখে দিচ্ছি। এগুলো কিন্তু ধোয়া না, জাস্ট যখন ইউজ করব একটুখানি সিঙ্কের মধ্যে ধুয়ে আমি তরকারি বা যে কোনো জিনিসে দিয়ে দেব। তো আম্মাজি এখানে বলছিল যে মানে কাঁচা লঙ্কা যদি এরকম কাঁচের বয়ামে রাখা যায়, তাহলে কাঁচা লঙ্কাগুলো কিন্তু অনেক দিন থাকে, মানে ফ্রিজে রাখতে হবে না, আর অনেক দিন থাকবে। তো সেই কারণেই কাঁচা লঙ্কাটা আর কি রেখেছি আমি। তো দেখা যাক কতদিন থাকে। আচ্ছা, এরপর আমি এই যে লম্বা মতো যে বয়ামটা, সেটার মধ্যে আমি রাখছি হচ্ছে গোলমরিচ। তো গোলমরিচটা মাঝে মাঝে গোটাও দেওয়া হয় কোনো কোনো কিছুতে, আবার কখনো কখনো আমি এইগুলোকে মানে পুরো গুঁড়ো করে নিই, মানে চাউমিন আরও অনেক কিছুতে দেওয়া যায়। তো সেই কারণেই এটাও সামনে রেখেছি। আচ্ছা, তেজপাতাগুলো আমি রাখবো। তো এতগুলো তেজপাতা তো একটা বয়ামে ওরকমভাবে রাখা সম্ভব না। আর তেজপাতার প্যাকেটে কিন্তু অনেক খারাপ তেজপাতাও থাকে আর ভালো তেজপাতাও থাকে। তো সেগুলোই এখন আমি আলাদা আলাদা করে নেব। খারাপগুলোকে ফেলে দেব আর ভালোগুলোকে রাখবো। আর ভালোগুলোকে কিন্তু আমি একবারে এরকম লম্বা লম্বা রাখবো না, লম্বা লম্বা আর কি
রাখতেও অসুবিধা আর নিতেও অসুবিধা। তো সেই কারণে কি করেছি, আগে দুটো আলাদা করে বেছে নিয়েছি, খারাপগুলো সরিয়ে দিয়েছি, আর এই ভালোগুলো এরকমভাবে একটা একটা করে গুছিয়ে আর কাঁচি দিয়ে এরকমভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে বয়ামে রাখলে কি হবে, নিতেও আমার সুবিধা হবে আর রাখতেও আমার সুবিধা হবে। আচ্ছা, যারা যারা আমার ভিডিও কিন্তু প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু আমার পাশে থাকবেন, তাই জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। দেখবেন কাঁচের জারে কিছু রাখলে দেখতে এতটা সুন্দর লাগে, আর যেহেতু একদম ট্রান্সপারেন্ট হয় তো ভেতরের জিনিসটাও খুব সহজে দেখা যায় যে কি আছে না আছে, আর দেখতেও খুব সুন্দর লাগে। তো বরাবরই আমার কাঁচের জিনিস খুবই পছন্দ, কিন্তু আর এখন আর কি অনলাইনে কাঁচের জিনিস কিনতে গেলে বা বাইরে মার্কেটে কাঁচের জিনিস কিনতে গেলে এতটা এক্সপেন্সিভ, মানে কিছু বলার নেই। যে মানে যেই জিনিসটাই ট্রেন্ডিং হয় সেই জিনিসটাই খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, অথচ মানে মনে হয় না যে ওই জিনিসটার দাম এত বেশি হওয়া উচিত। তো সেই কারণে কিন্তু এটা যেটা আর কি আমি করেছি, এরকম অনেক ব্লগাররাই করেছে, বা আমি এরকম করতে দেখিনি কাউকে। আর বেশিরভাগ ব্লগারকেই দেখেছি যে এরকম যে হ্যান্ড পেন্টিং বা কোনো রকম কালার করতে দেখেছি সবাইকে, কিন্তু এরকম কিছু করতে দেখিনি আমি, মানে ওয়াল স্টিকার। অ্যাকচুয়ালি বাচ্চা, তারপরে এত বড় সংসার সামলানো, এত কিছু কাজ করা, তো সেরকমভাবে সময় হয়ে ওঠে না যে ওটাকে আরও ভালোভাবে ডেকোর করব। তো সেই কারণেই মানে তাড়াতাড়ি আর কি ঝটপট উপায় করে এই জিনিসটা আমি করে ফেলেছি। যে মানে বাড়িতে ছিল ওয়াল স্টিকারটা, যেটা আমি আমার আম্মাজির আর কি আলমারিতে লাগিয়েছিলাম, তো সেটারই একটু বাঁচাও ছিল, তো সেটা দিয়েই আর কি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাও কভার করতে পারেন, লিডটা কালার করে দিতে পারেন, যেরকম আর কি ইচ্ছা। তো আমার মনে হলো যেন ট্রান্সপারেন্ট জারগুলো বেশি দেখতে ভালো লাগে, তো সেই জন্যই ট্রান্সপারেন্ট রেখেছি। আর শুধু লিডটুকুই আর কি এরকম রাউন্ড রাউন্ড করে কেটে আর স্টিক করে দিয়েছি, তো দেখতেও আমার কাছে খুবই ভালো লাগছে। জাস্ট আপনাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আচ্ছা, এখানে আমার তেলের জারটাও ফাঁকা ছিল, নুনের জারটাও ফাঁকা ছিল, তো দুটোই আমি ভালোভাবে ফিল করে নিয়েছি। আর তেলের জারগুলো যেহেতু মানে চটচটে হয়ে থাকে তাই জন্য ভালো করে একটু মানে মুছে নিলাম। আচ্ছা, এরপর আমি রিয়েল প্ল্যান্টটা যে ছিল সেটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম, তো অনেকটা শুকিয়ে গেছিলো, তো সেই কারণে পানি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার কাউন্টার টপের ফুল লুক। তো আমার কাছে কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর দেখবেন মানে ঘর হোক বা কিচেন, একটু নতুনভাবে একটু নতুন কিছু জিনিস দিয়ে আলাদাভাবে সাজালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আমার কাছেও তাই ওরকমই লাগছে। আর আমাদের গৃহিণীদের জীবনে কিন্তু নিত্যদিন একই রকম কাজ থাকে, তো সেই একঘেয়েমি থেকে বাঁচার জন্য আমার কাছে মনে হয় এই একটাই উপায় হলো যে ঘর, কিচেন, লিভিং রুম এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে মানে কিছুদিন ছাড়া ছাড়া আলাদা করে রাখা। এইতে কি হয়, মানে সে একঘেয়েমিটা আর ফিল হয় না। নতুন নতুন জিনিস ব্যবহার করতে, নতুনভাবে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, এরপর এই যে ইয়াসির এখানে উঠে পড়েছে, আর এখানে ও রুটি খাচ্ছিল, তো তারপরে ওকে এখানটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি একদিকে এখন রান্না বান্না করব। আর তো ও এখানে অনেক বড্ড বেশি আর কি দুষ্টামি করছিল, তো তাই জন্য ওকে ওপরে তুলে নিয়েছি আমি। চিনি আছে, তুমি তো জানো। জানো, দাঁড়াও দাঁড়াও, বলো এটা কি? ইয়েলো। আর এর ভেতরে কি আছে সেইটাও জিজ্ঞেস করছি। এটা তো ইয়েলো। আর এতে এতে কি আছে? চিনি। চিনি। আর এইটা কি? লঙ্কা। লঙ্কা। আর এইটা কি? না না না, হাত দেবে না, দেখে বলো কি? নুন। জানো জানো। আচ্ছা থাক,
এখন আমি রান্না করছি রাতের জন্য। তো এখন যে ঘরোয়া যে চাল আর কোরবানির মাংস দিয়ে এখন আমি রান্না করব বিরিয়ানি। তো সেরকমভাবে যে লেয়ার করে দম বিরিয়ানি ওরকম না, তো নর্মাল যে ঘরোয়া যে বিরিয়ানিগুলো হয় তো সেরকমই করছি। তো সেটা কিন্তু একবারেই মানে রান্না করে নেওয়া যায়, ওটার কিন্তু আলাদা আলাদা কোনো প্রসেসিংও নেই, কোনো লেয়ারিংও নেই। তো আর রান্না করতেও সুবিধা আর খেতেও মজা। তো সেটাই এখন করছি। তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাথে কিছু তেজপাতা। তো সেটাকেই অল্প একটু লাল করে নিচ্ছি, তো বেশি লাল করব না, তো যেহেতু একসাথেই সব করছি তো এখানে আলুটাও এর সাথেই ভেজে নেব, তো সেই কারণে পেঁয়াজটাকে বেশি আর লাল করলাম না। তো আলুর সাথে আর কি পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে লাল হয়ে যাবে। তো আলুটা আগে এখানে সামান্য লাল করে নিচ্ছি আর অল্প একটু ওপর থেকে নুন দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আলু আর পেঁয়াজ দুটোই লাল হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে মানে যে ধনের গুঁড়োটা দিতে হয় তো ধনের গুঁড়োটা এখানে ছিল না, তো সেই কারণে আমি ধনের গুঁড়োটা আর দিলাম না। অল্প মানে একটু বেশি করেই আমি জিরের গুঁড়োটা এখানে অ্যাড করে দিয়েছি। মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে আমি এখানে নুনটা অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো নুন আগে থেকেই আর কি অ্যাড করে দিলাম, যেহেতু আর কি চালটা দেব, তো সেই রকম চাল হিসাবে কিন্তু বেশি করে নুনটা এখনই অ্যাড করে দিলাম। তো চাল দেওয়ার পর কিন্তু আর কোনো রকম নুন আমি অ্যাড করব না। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আর যে জাল করা যে মাংসটা, সেই মাংসটা কিন্তু অনেক বেশি সফট। তো সেটা দিয়ে যদি এখন আমি কষতে থাকি তাহলে কি হবে, মাংসটা কিন্তু একদম মানে হালুয়া হয়ে যাবে, সেটা কিন্তু আর খাওয়া যাবে না, মানে একটা একটা থাকবে না। তো সেই কারণে আগে আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এরপর চালটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপর এন্ডে গিয়ে আমি মাংসটা কিন্তু অ্যাড করব। তো যে ঘরোয়া যে চালটা, তো সেটাই আমি কিন্তু 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে দিলে কি চালটা একটু আরও বেশি লম্বা হয় আর বাড়েও ভালো। তো এখন আমি চালটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাংসটা। আর একদম শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। এবার এই সব কিছু দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেব, মানে আলতোভাবেই মিক্স করব যাতে মাংসগুলো না ঘেটে যায়। তো সেরকম হালকাভাবে মিক্স করে যতটা কি পানি লাগবে শুকিয়ে যাওয়া মতন, তো সেই রকমই একটুখানি কম পানি দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। তো পানিটা যেটা আমি ইউজ করেছি পানিটা কিন্তু গরম পানি, ঠান্ডা পানি দিলে না অনেকক্ষণ সময় লাগবে আর এতে কিন্তু টেস্টটাও চলে যায়। তো সেই কারণে আমি আলাদাভাবে গরম পানি করে নিয়েছিলাম, তো সেই গরম পানিটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এখানে মনে হলো যেন একটু কম মনে হচ্ছে, তাই জন্য আর একটুখানি মানে বাড়িয়ে দিলাম পানির পরিমাণটা, আর এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো প্রায় আধ ঘন্টা পর আমি যখন দেখলাম তো এখানে আলু আর চাল খুব মানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু বিরিয়ানির চাল খুব একটা নরম হবে না, তো সেই কারণেই তাড়াতাড়ি হয়ে গেছে আর এই চালটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর ওপর থেকে আমি এখানে অল্প একটুখানি দিয়ে দিয়েছি টমেটো আর দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা, আর তার আগে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি মিঠা আতর। আর আমার কাছে গোলাপ জলটা ছিল না, তো সেই কারণে এখানে অ্যাড করতে পারিনি, তাই মিঠা আতর দিয়ে দিয়েছি আর একটুখানি দম করে এই তো আমার একদম রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।